দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, বাংলাদেশ আজ এক সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই তো গতকাল কি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় হতে দেখেছি, এবং সেখানেও আমরা দেখেছি যে এখন আলোচনা, অনেক রকমের আলোচনা আছে। ঠিক একই সঙ্গে রাজনৈতিক পক্ষ বিপক্ষের মধ্যে কখনো কখনো আলোচনা, সমালোচনা, এবং সেগুলো নিয়েও কিন্তু কিছু সম্পর্কে টানাপোড়েন, সব কিছু মিলে জনমনে কখনো কখনো আতঙ্ক তৈরি হচ্ছে। কেউ কেউ শঙ্কায় পড়ছেন, কেউ কেউ ভাবছেন কি নিরাপত্তার ঝুঁকি কিনা। দর্শক, এ কারণে আমরা আমাদের আজকের পর্বটি সাজিয়েছি রায়, রাজনীতি ও বাংলাদেশের নিরাপত্তা। আর যেহেতু নিরাপত্তা নিয়ে কথা বলবো, একজন নিরাপত্তা বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন। আমরা তাকে স্বাগত জানাই। স্যার, আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নিরাপত্তার কথা আসলেই কিন্তু নিজেকে প্রশ্ন করি, আচ্ছা আমি কি নিরাপদ কিনা। সাম্প্রতিক সময়ে যদি বিচ্ছিন্ন ঘটনা বলছে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী, তারপরেও রিলেট করি যে গতকাল কি আমরা একজন যুবদল নেতাকে দেখলাম নৃশংসভাবে গুলি করে হত্যা করতে। এর কদিন আগে আদালত পাড়াতে আমরা দেখলাম হাজিরা দিয়ে তারপরেই কাছাকাছি একটা জায়গাতেও গুলি করে একজনকে মারা হলো। এই জিনিসগুলো যদিও আইন শৃঙ্খলা বাহিনীর ভাষায় এগুলো সাধারণ ঘটনা, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের মধ্যে কখনো কখনো তো আতঙ্কিত হওয়ার ঘটনাও ঘটে। আপনি এখনকার সময়ের আমাদের বর্তমান অবস্থায় কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ টিভি কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাদের। আজকে একটা সময় উপযোগী এবং ইম্পর্টেন্ট টপিক, নিরাপত্তা। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জ। কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা, আমাদের উচ্চ পর্যায়ে মামলার রায়, তাছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন, সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের ল এনফোর্সিং এজেন্সি অন গ্রাউন্ডে কাজ করছেন, বাট তারা অত্যন্ত চ্যালেঞ্জের মুখে আছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা অত্যন্ত সচেতন নাগরিক হিসাবে ভীত সন্ত্রস্ত। কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইট অ্যাকর্ডিং টু আর্টিকেল কনস্টিটিউশন 32, আমাদের জননিরাপত্তার দায়িত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা সরকারের দায়িত্বে যারা থাকেন, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন অত্যন্ত ভীত সন্ত্রস্ত। মামলা নর্মাল প্রসেস, কখনো বড় মামলা হবে, ছোট মামলা হবে, এটার রায় আসবে, পজিটিভ আসবে, নেগেটিভ আসবে। রাজনৈতিক কালচার, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, পজিটিভ বলবে, নেগেটিভ বলবে, ক্রিটিসিজম। সবাই যদি একই মতাদর্শের হয় তাহলে তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকার কোনো দরকার নেই, প্রশ্নই আসে না। রাইট। বাট আমরা যারা সাধারণ নাগরিক, অ্যাজ পার আই এম কনসার্ন, বাংলাদেশে টোটাল 37% জনগণ, তারা দে আর টু মাচ কনসার্ন অ্যাবাউট পলিটিক্স। রেস্ট 63 দে আর ইনোসেন্ট পিপল। কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি পথে বের হই, আমাদের পথ এবং আমাদের মত রাজনীতিবিদদের সঙ্গে না মিললেও আমাদের দেশের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। কারণ একটা মামলার যখন রায় হয়, তার একটা পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। সেই দৃষ্টিকোণ থেকে পথ ঘাটে যখন কখনো লকডাউন, কখনো হরতাল, কখনো উচ্ছৃঙ্খল, কখনো ককটেল নিক্ষেপ, কখনো গাড়িতে অগ্নিসংযোগ, এটা আমাদের সাধারণ নাগরিক হিসাবে খুব ভীতি সঞ্চার করে। বাট সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, মেনলি আমাদের 3 ধরনের সিকিউরিটি দরকার। একটা হচ্ছে সেলফ কনসার্ন, জননিরাপত্তা বা ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা। সেলফ কনসার্ন হচ্ছে পথে ঘাটে আমাদের তো বাজার করতেই হবে, আমাদের চাকুরি করতেই হবে, রুটি রোজগার না হলে তো জীবন বাঁচবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যেটা বললাম, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 32, দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট। আপনি যেমন বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, আইন শৃঙ্খলা বাহিনী কি আসলে আপনার কাছে কি মনে হয় যে কিছুটা চ্যালেঞ্জের মুখে, নাকি তারা এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ যেভাবে করা দরকার সেভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী এটা সম্মিলিত অনেকগুলো বাহিনীর সমন্বয়ে গঠিত। এটা নির্দিষ্ট কোনো বাহিনী নয়। আর্মি, নেভি, এয়ারফোর্স তারা তাদের দায়িত্ব পালন করবে, পুলিশ তাদের দায়িত্ব পালন করবে,
বাট আর্মি, নেভি, এয়ারফোর্স যেটা আমাদের ডিফেন্স ফোর্স, তাদের মেন দায়িত্ব কিন্তু এটা না। তা অ্যাকর্ডিং টু বাংলাদেশ রুলস এই মুহূর্তে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, তাদেরকে এই নিরাপত্তার জন্য মাঠেও আনা হয়েছে। কিন্তু তাদের সহযোগিতার হাত এটা সাধারণ জনগণ খুব বেশি করছে না। কিন্তু যারা অনগ্রাউন্ডে ল এনফোর্সিং এজেন্সির দায়িত্ব পালন করবে, তাদেরকে সাধারণ নাগরিক হিসাবে আপনার আমার দায়িত্ব সার্বিক সহযোগিতা করা। যদি আমরা সহযোগিতা না করি তাহলে তারা তাদের দায়িত্ব পালন করতে পেশাদারিত্বের ক্ষেত্রে কিছুটা মানে ইতস্তত বোধ করে। কারণ পেশাদারিত্বের সর্বোচ্চ টেকনিক হচ্ছে মানে টোটাল ফেভারিটিজম, নেপোটিজম না থেকে মানে কারো পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করা। আপনি যখন আইন শৃঙ্খলার কথা ভাববেন তখন সবসময় রাজনৈতিক দলগুলোর অবস্থান, আমাদের সব দেশে যারা এই ধরনের দেশ, সেই দেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম কিংবা তাদের মতাদর্শ কিংবা তাদের বিভিন্ন সময়ে যে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত, সে কিন্তু প্রভাবিত করে অনেক সময় আইন শৃঙ্খলাকে। বর্তমান সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে মতৈক্য হচ্ছেন এবং তার কিছু রিফ্লেকশন হয়তো আমরা মাঠে ঘাটে দেখতে পাচ্ছি। এই যে জনমনে আতঙ্কিত হওয়া কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঝে মধ্যে নাজুক হওয়া, সেটার পিছনে কি রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়াটাকেও আপনি কারণ হিসেবে দেখছেন কিনা? দেখুন, ওটাই আমাদের মেন কারণ, রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনীতিক একজন আরেকজনের বিরুদ্ধে থাকবে, দ্যাট ইজ রাজনৈতিক কালচার, রাজনীতির সৌন্দর্য। বাট রাজনীতি যদি পক্ষপাতমূলক আচরণ করে ল এনফোর্সিং এজেন্সিকে কেউ তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করতে চায়, তাহলে এটা রাজনীতিক অস্থিতিশীল রূপ নেয়। এখানে রাজনীতির শেষ বলে কোনো কথা নেই। এটা আমাকে লাগবেই, এটা রাজনীতির কথা। একটু পরে আবার সেটাই সন্তুষ্ট হয়ে এটার জন্য আমরা এতদিন আন্দোলন করেছি, এটাও রাজনীতির কথা। সো যেটা রাজনীতির কথা, রাজনীতির চর্চা শুরু হয়েছিল অ্যাথেন্সে, এবং ওই অ্যাথেন্সের প্রথম গণতান্ত্রিক দেশ বলা হয়। এবং রাজনীতির এই যারা শুরু করেছিলেন তারাই রাজনীতি প্রতিহিংসার বলি। যেমনটি আপনি বললেন, গতকাল একজন কোনো এক রাজনৈতিক দলের একজন নেতা হত্যা হয়েছে। এটা রাজনীতিক নোংরা কালচার। পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি কম্পিটেন্ট অ্যান্ড কনফিডেন্ট পিপল। ইট ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড যে বিজ্ঞ লোক দেশ রাজনীতি করে তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি ননসেন্স পিপল। তারা নিজস্ব প্রতিহিংসার বশত, যেমন গতকাল একজন রাজনীতিবিদকে গুলি করে মারছে একজনকে। একটু আগে আপনার মিডিয়াতে বলল যে হসপিটাল রিপোর্ট অনুসারে 18টা স্টেপ করা হয়েছে, 18টা গুলি করা হয়েছে। একজন মানুষ মারতে তো এতগুলো গুলি লাগে না। এটা হচ্ছে প্রতিহিংসার চর্চা। আমরা এরকম অনেক কিছুই ঘটতে যাচ্ছে বা ঘটে বা হয়তো সামনেও ঘটবে, এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন রাজনৈতিক মঞ্চে আমরা দেখি যে মানুষকে উস্কে দেওয়ার মতো বিভ্রান্তি ছড়ানো, কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেও মানুষকে উস্কে দেওয়া হয়। এরকম বিষয়গুলোও আমাদের এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যে প্রভাবিত করে সেটা বলার অপেক্ষা রাখেন। এরকম প্রশ্ন কিছু থাকবে, তবে একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, আবার আলোচনায় যুক্ত হব। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, উপভোগ করছেন এই মুহূর্তে কাজী এন্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, রায়, রাজনীতি ও বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছি। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম তারই খানিকটা রেস্ট আনার চেষ্টা করি। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো যায় এবং সেটার প্রভাবে অনেক কিছু ঘটে, সেসব বিষয়গুলো নিয়ে একটা হিন্টস দিয়েছিলাম। আমরা যদি এভাবে প্রশ্ন করি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো কখনো রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয় এবং আমরাই কেন যেন সেই সব বিষয়গুলোতে সত্য মিথ্যা যাচাই না করে কখনো কখনো সহিংসতায় লিপ্ত হয়ে যাই, আমরা জনগণ হিসেবে কতটা সচেতন হওয়া উচিত এসব ক্ষেত্রে? ধন্যবাদ। আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সাইবার নিরাপত্তা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ বর্তমান বিশ্বের সঙ্গে আমরা যখন তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এর মাধ্যমটা হচ্ছে আমাদের ইন্টারনেট বা সাইবার। তো এই সাইবারে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে পরিস্থিতি আমাদের জনগণের সামনে
উপস্থাপন করা হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা সঠিকভাবে নির্বাচন করা আজকে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি। যেমন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেন যে আমাকে এই ধরনের একটা জিনিস প্রস্তুত করে দাও, তো সেই বিজ্ঞানের কল্যাণে আমাদের সেই জিনিস প্রস্তুত করে দেবে। কিন্তু আমার মফস্বল শহরে যারা এই মুহূর্তে প্রায় 12 থেকে 15 কোটি লোকের কাছে মোবাইল আছে, আই মিন সবাই মিডিয়া পারসন, সবার কাছে এখন ক্যামেরা আছে, তারা যে ফ্যাক্ট এটা চেক করবে সেটা নিয়েই তাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারছেন না কোনটি সঠিক আর কোনটি ব্যাঠিক। তো এই সঠিক ব্যাঠিকের জন্য আমরা সাইবার বুলি এবং সাইবার ক্রাইমের জন্য জড়িত হয়ে গেছি। অনেকে আপনি জেনে জড়িত হচ্ছেন, অনেকে না জেনে জড়িত হচ্ছেন। হঠাৎ করে ইন্টারনেটের মাধ্যমে একটা খবর দেখলেন বা একটা পরিস্থিতি দেখলেন, আপনি ওটা দেখতে গিয়েই হয়তো গ্রামের সহজ সরল ইনোসেন্ট তাকে পজিটিভ একটা সিগন্যাল দিয়ে দিল, অথবা হাতের টোকাতে ওখানে একটা টিক চিহ্ন পড়ে গেল। আমার গোয়েন্দা সংস্থা মনে করবে এই ভদ্রলোক এটার সঙ্গে জড়িত। এটা আমাদের প্রকৃত যারা দোষী তাদের খুঁজতে প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে, এবং যারা নিরীহজন তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। প্রযুক্তিতে লিটারেসিও আমাদের অনেক বেশি দরকার আছে আসলে। যেহেতু অনুষ্ঠানের সময় কম, আমাদের আরো বেশ কিছু বিষয়গুলো নিয়ে অবতারণা করতে হবে। আমরা দেখেছি যখন নিরাপত্তা ঝুঁকিতে থাকে তখন সাধারণভাবে বিনিয়োগ, ব্যবসা কিংবা শিক্ষা সবকিছুতেই তার একটা নেতিবাচক প্রভাব পড়ে। এই মুহূর্তে বাংলাদেশের বিনিয়োগ কিংবা বাণিজ্য, তার একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাতেও এর আসলে নেতিবাচক প্রভাবগুলো কি? ধন্যবাদ। আমি প্রথম যেমনকার বলছিলাম যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 জননিরাপত্তা, এবং জননিরাপত্তাকে আমরা 3টা ফ্রেমে আনতে পারি। একটা হচ্ছে নিজস্ব ব্যক্তি নিরাপত্তা, দ্বিতীয়ত সামাজিক নিরাপত্তা, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। তো নাম্বার 3 দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আপনি যদি অর্থনৈতিক নিরাপত্তা না দেন, অর্থনৈতিক নিরাপত্তা যদি দেশে স্টেবল না হয়, পলিটিক্যাল সিচুয়েশন যদি বাস্তবতার প্রেক্ষাপটে স্বচ্ছ না হয়, তাহলে ভবিষ্যতে বাইরের পৃথিবী থেকে আমাদের এখানে বিনিয়োগ আসবে না। সো আমাদের ব্যবসা থাকবে না, ব্যবসা স্থবর হয়ে গেলে আমাদের জন্য চলা এবং জীবন চালানো কষ্ট হয়ে যাবে। নাম্বার 2, আমরা আমাদের যে চাকরি, প্রতিদিন জীবন যে বাঁচানোর জন্য, জীবন জীবিকার জন্য কর্ম চঞ্চল যদি আমাদের জীবনটা স্থমিত হয়ে যায়, তাহলে আমাকে বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথ বেছে নিতে হবে। নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বেকার সমস্যা। যে জীবন ও জীবিকার ঝুঁকিতে পড়বে দেশ। তো জীবন ও জীবিকার ঝুঁকিতে যাতে দেশ না পড়ে সেজন্য আমাদের সামাজিক সচেতন হতে হবে, পলিটিক্যাল স্টেবল হতে হবে, আর আমাদের জনগুরুত্ব বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে। আপনি যখন জনগুরুত্ব বিষয়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে প্রশ্ন থাকে যে রাষ্ট্র তো আসলে আপনি আর্টিকেল 32 অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, এই মুহূর্তে আসলে রাষ্ট্রের অগ্রাধিকার যে তালিকাটা, সেখানে কোন কোন বিষয়গুলোকে আপনি অগ্রাধিকারে রাখতে বলবেন? রাষ্ট্র বলতে রাষ্ট্রযন্ত্রটা অনেক। আপনি আমি যেটা বললাম 37% পলিটিশিয়ান, 63% নন পলিটিশিয়ান, সবাইকে মিলে বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, জনতা, আমরা যারা সাধারণ নাগরিক সবাইকে মিলে হচ্ছে রাষ্ট্র। আর রাষ্ট্রকে যদি সামনের দিকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের এই ব্যাপারে বর্তমান যেটা বললেন সাইবার বুলি বা সিকিউরিটি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যারা সিকিউরিটির দায়িত্ব আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। তাদের পেশাদারিত্বের দায়িত্বে ব্যাঘাত ঘটানো যাবে না। যদি এই পেশাদারিত্বের পরিবর্তে যদি ওই নিরাপত্তা বাহিনীকে আপনি আপনার ব্যক্তিগত স্বার্থ, কোনো রাজনৈতিক দল তার ব্যক্তিগত স্বার্থ, বা অন্তর্বর্তী সরকার তার ব্যক্তিগত স্বার্থের জন্য ইউজ করে, তাহলে তো আমি জননিরাপত্তা সঠিকভাবে পাবো না। জননিরাপত্তা সঠিকভাবে পাইতে হলে আমাদের যে জিনিসটা দরকার, সার্বিক সিকিউরিটি সিস্টেমকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার জন্য আমাদের এই ব্যাপারে সম্যক জ্ঞান থাকতে হবে। এটার সাথে রিলেটেড যদি প্রশ্ন করি যে তাহলে গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজিতে চলছে, সেই স্ট্র্যাটেজি কি ঠিক আছে নাকি তাতে কোনো পরিবর্তন আনার দরকার আছে নিরাপত্তার ক্ষেত্রে? দেখুন, গভর্নমেন্ট নিয়ে মন্তব্য করার সময় এখনও আমাদের আসেনি। গভর্নমেন্ট একটা চলমান প্রক্রিয়া। একজন জেল ফাঁসির আসামি আবার রাজনীতিবিদ, সবাই এক একজন এক এক ক্যাটাগরিতে পড়ে। এটার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বা গভর্নমেন্টের। আমাদের যে পরিস্থিতিতে আগাইতে হবে সেটা হচ্ছে সার্বিক জনগণের মাধ্যমে যে রাজনৈতিক স্টেবিলিটি ফেরত আসতে হবে। রাজনীতিক যদি সিচুয়েশন কন্ট্রোল না হয়,
তাহলে যতই আমরা চেষ্টা করি না কেন সেটা কোনো সমাধান পাওয়া যাবে না। আপনি যখন রাষ্ট্রীয় নিশ্চিত স্ট্যাবিলিটির কথা বলছেন সেক্ষেত্রে অনেকেই বলে থাকে যে নির্বাচনই নাকি এই স্ট্যাবিলিটি আনার ক্ষেত্রে একটা পাথেয় হিসেবে কাজ করতে পারে। তো সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচন যখন হয় আমরা এর আগেও দেখেছি সেখানে নিরাপত্তার কখনো কখনো আরো বেশি বিঘ্ন ঘটে। এখন বর্তমানে যে পরিস্থিতি আছে সেই ক্ষেত্রে নির্বাচন একদম খুবই কাছাকাছি জায়গাতে, তখনকার পরিস্থিতিতে নিরাপত্তাটা কেমন হবে বা তার আগাম মেজারটা বা সেক্ষেত্রে কি ধরনের প্রিকশন থাকতে পারে? ধন্যবাদ। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, এই মুহূর্তে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, নাম্বার 2 সর্বোচ্চ মামলার রায়, নাম্বার 3 হচ্ছে ত্রয়োদশ ইলেকশন। ইলেকশনের আগে সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমাদের আইন প্রণয়নকারী সংস্থাকে ফুলি লিবার্টি দিতে হবে, যেটা নেপোটিজম ফেভারিটিজম না করে, পক্ষপাতিত্বের আশ্রয় না হয়ে সব কিছু সমানভাবে নিজে সামনের দিকে লেভেল প্লেইং করতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামনে নির্বাচন। নির্বাচনের সময় কন্ট্যাক্ট কিলিং, পলিটিক্যাল কিলিং, ব্যক্তিগত, এই যেটা গতকাল একজন রাজনীতিবিদকে সরাসরি 18টা গুলি করে হত্যা করা হয়েছে, এই সিচুয়েশনগুলো থাকবে। এর আগে লাগবে আপনার যে মাঠটাকে পুরা সন্ত্রাসী মুক্ত করতে হবে, অবৈধ অস্ত্র মাঠে আছে সেটাকে রিকভারি করতে হবে। রিসেন্টলি আপনি জানেন প্রায় 60টির উপরে যে থানা লুট হয়ে গেছে অস্ত্র, প্রায় 5 থেকে 7 লক্ষ অ্যামুনিশন বাইরে ছিল। এই মুহূর্তে প্রায় 1300-র উপরে অস্ত্র বাইরে আছে, যেটা আমাদের জেলখানা থেকে লুট হয়েছে, যেটা আমাদের থানা থেকে লুট হয়ে গেছে। এই অস্ত্রগুলো এখন অবৈধ অস্ত্রের বাইরে আছে। যারা সন্ত্রাসী আবার জেল থেকে পালিয়ে গিয়েছিল প্রায় 1274 জন। এই মুহূর্তে গতকালকের তথ্য অনুসারে 721 জন আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা তো বেঁচে থাকার জন্য অবৈধ পথ, অবৈধ পন্থা, অর্থ উপার্জন করে বেঁচে থাকবে, কারণ বেঁচে তো থাকতেই হবে। তো এই অবৈধ অস্ত্র আর অবৈধ সন্ত্রাসীরা যদি বাইরে থাকে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। আজকে এই রাজনীতিবিদরা তাদের মাধ্যমেই তার নিজস্ব প্রতিপক্ষকে হত্যা করা বা হত করা বা আহত করার চেষ্টা করবে। এই দিক দিয়ে আমাদের সচেতন হতে হবে। আমাদের আসলে সাধারণ মানুষের অংশগ্রহণ অনেক বেশি জরুরি। শুধুমাত্র ভোট দিব তাই না, আমাদের কখনো কখনো এ ধরনের যারা বিধ্বংসী কাজকর্ম করবে তাদেরকে প্রতিহত করারও মানসিকতা থাকতে হবে, কিংবা আমাদেরকে যখন যে কোনো নির্দেশনা দিলেই সেটা ভালো মন্দ না বিচার করে সেটাকে মেনে নেওয়ার মানসিকতা থেকেও বেরিয়ে আসতে হবে। যেহেতু সময়ের সংক্ষিপ্ততা রয়েছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলার সুযোগ থাকবে। সম্পূর্ণ সঠিক, বাট আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি না আসে তাহলে আমাদের আইনের শাসন স্টাবলিশ করা খুব কষ্ট হবে। এজন্য সমগ্র রাজনীতিবিদ যারা আছেন, ভবিষ্যতে যারা দেশের নেতৃত্বে কর্তৃত্বে ব্যক্তিত্ব থাকবেন, আপনারা একসাথে এক টেবিলে এক আলোচনায় এসে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ। দর্শক, দেশ আমার, ব্যক্তিও আমি। আমার নিজের ভালো থাকা এবং ঠিক একইভাবে দেশকে ভালো রাখতে হলে সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপিনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।